লেখিকা প্রিয়াঙ্কা শীর। শাস্তি। কখন থেকে সেই একনাগাড়ে বেল বাজিয়ে চলেছে আত্রেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 15 মিনিট হয়ে গেছে সে বেল বাজিয়ে চলেছে। এতটা সময় হয়েছে সে বেল বাজাচ্ছে, অথচ তার মা এখনো দরজা খুলল না। আত্রেই কপালের কিনারায় জমা ঘামগুলো জামার হাতায় মুছতে মুছতে ভাবল, জীবনের সব অঙ্ক এইভাবে গুলিয়ে গেল। নিয়তির একই পরিহাস। নিজের বাড়িতেই ঢোকার জন্য তাকে আজ অধীর আগ্রহে অপেক্ষা করতে হচ্ছে, অথচ সেই অধিকার যেন আজ হারিয়েছে আত্রেই। চোখের সামনে ছোটবেলার কতগুলো স্মৃতি ভেসে ওঠে। সন্ধেবেলায় পাশের পার্কটা থেকে খেলে একটু দেরি করে বাড়ি ফিরেছিল আত্রেই। মার দরজা খোলেনি তখন। রাত 10টা পর্যন্ত কান ধরে দরজার বাইরে দাঁড়িয়েছিল আত্রেই। শাস্তি দিয়েছিল মা, কঠিন শাস্তি। দু চোখের পাতা জলে ভিজে যায় আত্রেইর। মনে মনে ভাবে, আজও বোধহয় মায়ের শাস্তি দেওয়ার বাতিকটা গেল না। ছোটবেলায় রেজাল্ট খারাপ হলেই কান ধরে উঠোনে দাঁড় করিয়ে দিত মা। বড়দের কথার অমান্য হলেই আত্রেইর হাতে স্কেলের 2টো বাড়ি পড়ত। ছাদে শুকোতে দেওয়া আচারের বয়াম থেকে আচার চুরি, বন্ধুদের সাথে মারপিট, সব কিছুতেই শাস্তি বরাদ্দ ছিল আত্রেইর। আত্রেই চোখের পাতা বুজে কিছুক্ষণ কাঁদত, পরমুহূর্তেই পাশের বাড়ির মিলির সাথে খেলতে যাওয়ার আনন্দে ভুলেই যেত আত্রেই মা তো তাকে মেরেছিল। আজ সময় অনেকটা পেরিয়ে এসেছে আত্রেই। এখন আর অপরাধ বলতে গেলে সেই ছোটবেলার মতো পেয়ারা পেরে খাওয়া, মাঠে দৌড়াদৌড়ি করে খেলতে গিয়ে পায়ের হাঁটুটা কেটে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে হুড়োহুড়ি করে খেলতে গিয়ে ক্লাসে পেন্সিল বক্সটা হারিয়ে আসা, মায়ের ইস্ত্রি করে রাখা জামাটার ওপর ভুল করে কালির দোয়াতটা ফেলে দেওয়া, এই সব কিছুর থেকে অনেক দূরে পেরিয়ে এসেছে আত্রেই। আজ আত্রেইর ভুলগুলো আর ছেলেবেলার ছেলে মানুষই দুষ্টুমি হয়ে নেই। আজ আত্রেইর ভুলগুলো মায়ের চোখে বড্ড বেশি অপরাধ, অন্যায় হয়ে গেছে। দু চোখের পাতা বন্ধ করে আত্রেই। চোখের সামনে ভেসে ওঠে ছেলেবেলার কিছু স্মৃতি। অফিস থেকে ফিরে বাবার ড্রয়িং রুমে টিভি চালিয়ে খেলা দেখতে বসে গেল। সারাদিনের কাজের পর ক্লান্ত মা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বাবার পছন্দের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করে নিয়ে ঘরে ঢুকলো। বাবা কিছুটা খাওয়ার মুখে ঢুকিয়েই ওয়াক থু করে ফেলে দিল। মুহূর্তে নিজের সমস্ত অসুস্থতা ভুলে গিয়ে মায়ের কপালে তখন দুশ্চিন্তার ছাপ। এমন কি খারাপ রান্না করে ফেললো মা যে বাবা একটু মুখে দিয়েই ফেলে দিল? মা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ বাবার সামনে। বাবা বলে ওঠে, আলুর দমে নুন দিতে একেবারে ভুলে গেছো? মা জিভ কেটে ভুলে যাওয়ার ভঙ্গি করে বলল, আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল গো। বাবা মায়ের কোনো কথা না শুনেই মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবারটা দূরে সরিয়ে রেখে দিয়েছিল। মা আবার অসুস্থ শরীরে ভালো করে রান্না করে নিয়ে এসে খেতে দিয়েছিল বাবাকে। আজও খুব স্পষ্ট আত্রেইর সামনে সেই ছবিটা। সারা বাড়ির কাজ একা হাতে সামলাচ্ছিল তখন মা। ছোট কাকিমা গুড্ডু হওয়ার জন্য বাপের বাড়িতে গেছে সে সময়। বড় পিসি গলব্লাডারের অপারেশনের জন্য শ্বশুর বাড়ি থেকে কিছুদিনের জন্য বাপের বাড়িতে এসে উঠেছে। ঠাম্মার বরাবরই বাতের ব্যথা, সেই জ্ঞান হওয়া স্তক দেখে আসছে আত্রেই। ঠাম্মি 3 তলার পুজোর ঘরেই দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিতেন। বাতের ব্যথায় ঠাম্মি সিঁড়ি ভেঙে নিচে নামতে চাইতো না। বাড়িতে বরাবরই অনেক কাজের লোক, কিন্তু কেউ সে সময় বউকে দেখতে দেশের বাড়ি গেছে, আবার কেউ ছেলেমেয়ের খবর নিতে। মাকেই সব দায়িত্ব একা কাঁধে সামলাতে হচ্ছিল। সেই কাক ভরে ঘুম থেকে উঠতো মা, তারপর স্নান সেরে নিষ্ঠা ভরে রাধা গোবিন্দর পুজো সারত। নিজের ছোটোখাটো অসুখ তো মা সংসারের কাজ করতে করতে প্রায় ভুলেই যেত, কিংবা কেউ ঠিক সময় খোঁজ খবরটা নেওয়ার ছিল না বলেই হয়তো মাকে ভুলতে হতো সবটা। প্রতিদিন 3 তলায় সিঁড়ি ভেঙে মা ঠাম্মির ঘরে ঠাম্মির আলাদা করে শরীর ছোঁয়াচ থেকে বাঁচানো নিরামিষ খাবার দিয়ে আসতে যেত। এমনকি নিয়ম করে ঠাম্মির জন্য ফল, দুধ, সময় মতো ওষুধ, ফিজিওথেরাপিস্টের থেরাপি, ঠাম্মিকে ডক্টরের কাছে উইকলি চেক আপ করাতে নিয়ে যাওয়া, অসুস্থ পিসির দেখাশোনা করা।
সবটাই মনে করে রাখা ছিল একমাত্র মায়ের দায়িত্ব। আজও সব কিছু মনে পড়লে একটু অবাক লাগে আত্রেয়ীর, শুধু মায়ের খেয়াল রাখার মতো মানুষই ও বাড়িতে কেউ ছিল না। না, কেউ কোনোদিন মাকে জিজ্ঞেস করতো না, শিখা সময় মতো আয়রন ট্যাবলেটটা খাচ্ছ? তোমার কিন্তু অ্যানিমিয়া আছে। শিখা, তোমার পছন্দের নীল রঙের পিওর সিল্ক নিয়ে এলাম। বহু বছর তুমি তো ভুলেই গেছো না এই নীল রঙের পিওর সিল্ক তোমার কত প্রিয় ছিল। তুমি তো বিয়ের আগে এই পিওর সিল্ক শাড়ি পেলে গদগদ হয়ে সারাক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে। আজকে আর নিজেকে আয়নায় দেখার সময় হয় তোমার, শিখা? মুখের বলিরেখাগুলো দেখে মনে হয় শূন্য থেকে যদি আবার সবকিছু নতুন করে শুরু করা যেত তাহলে হতো না বেশ? বিয়ের আগে তোমার যে সিমাইয়ের পায়েস খুব পছন্দের ছিল, আজ আর তোমার জন্মদিনে সিমাইয়ের পায়েস রাধা হয়, শিখা? কারোর কি মনে থাকে তোমারও একটা জন্মদিন আসছে? বছর বছর ওই তারিখটা এসে তোমার বয়স বাড়াচ্ছে শুধু। এছাড়া ওই দিনটার আর কোনো তাৎপর্যই নেই তোমার জীবনে। বাবা মায়ের জন্মদিনটা কোনো বছর ঠিক করে মনে রাখতে পারতো না। মায়ের জন্মদিনে প্রতি বছর মামাবাড়ি থেকে ফোন আসতো। দাদু দিদা মামা মামি সবাই ফোন করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতো। ঠাম্মি তখনই ওপর থেকে হুকুম পাঠাতো, বৌমা আমার খাওয়ার সময় হয়ে গেল, এখনো খাবারটা পাঠালে না? মা তড়িঘড়ি ফোনটা রেখে ওপরে ছুটতো ঠাম্মিকে খাবার দিতে। মায়ের জন্মদিন ওইভাবেই কেটে যেত। শুধু আত্রেই যখন ছোট ছোট নরম হাতে পুতুল খেলতো, মা বলতো তোর পুতুলের জন্মদিনে ওকে পায়েস খাওয়াবি, ওকে নতুন শাড়ি কিনে দিবি, ওকে নিয়ে ঘুরতে যাবি, খেতে যাবি, বাইরে শপিং করবি, এতে ওর মন ভালো থাকবে, ও খুব খুশি হবে। আত্রেই অবাক হয়ে শুধাতো শিখাকে, কই মা, তোমার জন্মদিন তো এভাবে কাটে না। মা হতাশ গলায় বলতো, মেয়ে মানুষকে সবটাই মানিয়ে নিতে হয় মা। আত্রেই নিষ্পাপ দুটো বড় বড় চোখে জিজ্ঞাসা ফুটিয়ে বলেছিল, আমাকেও মানিয়ে নিতে হবে মা? মা আত্রেয়ীকে বুকে টানতে টানতে বলেছিল, না মাম, তোকে যেন এরকম মানিয়ে নেওয়ার জীবন কখনো না বাঁচতে হয়। মনে মনে ভেবে ওঠে আত্রেয়ী, কই মায়ের বলা কথা তো মিলল না। দীর্ঘ 7টা বছর আত্রেয়ীকে ওই মানিয়ে নেওয়ার জীবনটাই তো বাঁচতে হয়েছিল। কিন্তু আত্রেয়ী কিন্তু তার কথা রেখেছে। ছোটবেলায় মা যে শিখিয়েছিল বড়দের কথার অমান্য করতে নেই, বড়দের দেওয়া শাস্তি ততক্ষণ সহ্য করতে হয় যতক্ষণ না সেই শাস্তির নিজে থেকে মকুব হয়। আত্রেয়ী তাই মাথা পেতে আজও সেই শাস্তি পালন করছে। আত্রেয়ী আজও মায়ের দরজার বাইরে দাঁড়িয়ে তার শাস্তি মকুব হওয়ার অপেক্ষায়। ছোটবেলায় একবার পড়া না পারার জন্য মা আত্রেয়ীকে শাস্তি দিয়েছিল। কান ধরে উঠোনে দাঁড়িয়েছিল আত্রেয়ী, কিন্তু সুযোগ বুঝেই ফাঁকতালে পালাচ্ছিল আত্রেয়ী। মা সেদিন আত্রেয়ীকে পালাতে দেখে আর বকেনি। আত্রেয়ী দুগালে কপালে চুমু খেয়ে বলেছিল, বড়দের কথার কখনো অমান্য করতে নেই। মনে মনে হেসে ওঠে আত্রেয়ী, বড়দের কথার অমান্য করতে নেই, তাই বড়দের কথা মেনেই অনির্বাণকে বিয়েটা করে আত্রেয়ী। দেখতে আসার প্রথম দিন অনির্বাণকে দেখেই মনে হয়েছিল আত্রেয়ীর এরকম একটা ন্যারো মেন্টালিটির ছেলের সঙ্গে কি তার পক্ষে সংসার করা সম্ভব, যে দেখতে এসে একবারও জানতে চায়নি আত্রেয়ীর কি ভালো লাগে, কি পছন্দ, কি স্বপ্ন ওর। শুধু ওদের বাড়িতে থাকতে গেলে আদর্শ বউকে কি কি নিয়ম মেনে চলতে হবে তার লিস্ট শোনাচ্ছিল। অনির্বাণকে না বিয়ে করতে চাওয়ার জন্য আত্রেয়ীর চোখে যে অস্ফুট যন্ত্রণা ফুটছিল সেদিন, তা কি মা উপলব্ধি করতে পেরেছিল? হয়তো না। যদি সত্যি সেদিন মা আত্রেয়ীর যন্ত্রণাটা উপলব্ধি করতে পারত, তাহলে আজও আত্রেয়ী তার মায়ের দরজার বাইরে দাঁড়িয়ে তার শাস্তি মকুব হওয়ার অপেক্ষায় থাকতো না। মায়ের কাছে শুনেছিল আত্রেয়ী মায়েরও নাকি বাবার সাথে বিয়েটাতে মত ছিল না। বাড়ির সবার ইচ্ছেতেই মায়ের বাবার সাথে বিয়েটা হয়ে গেছিল। মায়ের ইচ্ছে ছিল আরও পড়ার, কিন্তু বাবার সাথে তড়িঘড়ি বিয়েটা হয়ে যাওয়াতে মায়ের আর কলেজ পর্যন্ত পৌঁছানো হয়নি। আত্রেয়ীকে কলেজে ভর্তি করে মায়ের মনে হয়েছিল আত্রেয়ীর মধ্যে দিয়ে মা যেন তার নিজের স্বপ্ন পূরণ করছে। কিন্তু যেদিন অনির্বাণের সম্বন্ধটা এলো, মা আত্রেয়ীর কানে চুপি চুপি বলে গেল, তোর বাবার খুব ইচ্ছে যাতে তোর এখানেই বিয়েটা হয়ে যায়। তোর বাবার রিটায়ারমেন্টের টাইম হয়ে এলো, তোর বিয়েটা হয়ে গেলে আমাদের অনেক বড় একটা দায়িত্বপূর্ণ হয়। আত্রেয়ী আর মুখ ফুটে বলতে পারেনি অনির্বাণকে সে বিয়ে করতে চায়নি কখনো। আত্রেয়ী তখন কেমিস্ট্রি অনার্সের লাস্ট ইয়ার। আত্রেয়ীর মনেও আরও পড়াশোনার করার ইচ্ছা ছিল, কিন্তু কিচ্ছু হলো না।
বাবা মায়ের কথা মেনেই আত্রেয়ীকে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেদিন আত্রেয়ীর নীরব প্রতিবাদ কি শুনতে পেয়েছিল মা? কে জানে। ভাবনার ঘোর আবার কেটে যায়। আত্রেয়ী ঘড়িতে দেখল আরও 15 মিনিট হয়ে গেছে সে অপেক্ষা করছে এই বাড়ির দরজায়। আত্রেয়ী আরও জোরে জোরে দুবার কলিং বেলটা বাজালো, তবু দরজাটা তখনও খুলল না, আর হয়তো কোনো দিন খুলবেও না তার জন্য। আনমনে বয়ে যাওয়া নিজের চোখের বাড়িধারা মুছে আত্রেয়ী ও বাড়ি থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল। পথে হঠাৎ রঘু কাকার সাথে দেখা। রঘু কাকা আপন মনে ভাটিয়ালি সঙ্গীতের দুকলি গুনগুন করতে করতে বাড়িতে ফিরছিল। দুহাতে বাজারের থলি। বাজারের থলিগুলো বাইরে থেকে পর্যবেক্ষণ করেই বুঝেছে আত্রেয়ী ওতে মাছ, মাংস, শাকসবজি, জামাই আপ্যায়নের সমস্ত রকম উপকরণ মজুত রয়েছে। আত্রেয়ী রঘু কাকার দিকে তাকিয়ে করুণ মুখে হেসে জিজ্ঞেস করল, পম কাল ফিরছে ইউএস থেকে? রঘু কাকা হেসে উত্তর দিল, হ্যাঁ গো দিদিমণি, কালকে ছোট দিদিমণি ছোট জামাইবাবুকে নিয়ে বাড়ি ফিরছে বলেই গিন্নিমা আমায় বলল কালকের জন্য এই বাজারগুলো করে রাখতে। বাজারে থলিগুলোর দিকে তাকিয়ে আত্রেয়ী মনে মনে হাসে। ও বাড়ির সমস্ত আদর আপ্যায়ন থেকে আত্রেয়ী আর দেবপম বঞ্চিত এখন। আত্রেয়ী নিরাশ মুখে ও বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে যায়। এমন সময় রঘু কাকা পিছু ডাকে, দিদিমণি, তুমি একটা চিঠি লিখে দিয়ে যাও না। আত্রেয়ী অবাক হয়ে জিজ্ঞেস করে, চিঠি? কাকে? রঘু কাকা আবার বলে ওঠে, তুমি গিন্নিমায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে দিয়ে যাও না গো দিদিমণি। আমি এই বাজারগুলো রেখে দিয়ে আসার সময় এই চিঠিটাও গিন্নিমায়ের সামনে কোনো এক অজুহাতে রেখে দিয়ে চলে আসব। আত্রেয়ী অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু মা কি আমার চিঠি পড়বে গো রঘু কাকা? গ্রামের সহজ সরল মানুষটার বিচক্ষণতা দেখে অবাক হয় আত্রেয়ী। পড়বে গো, ঠিক পড়বে। মায়ের মন সন্তানকে আর কতদিনই বা দূরে সরিয়ে রাখতে পারে? আমরা গরিব মানুষ দিদিমণি, মনিবের মুখের ওপর কথা বলতে পারি না। কিন্তু তুমি এভাবে প্রায় দরজার বাইরে গিন্নিমায়ের অপেক্ষা করে করে বাড়ি ফিরে যাও, আমারও খুব কষ্ট হয় গো দেখে। অভ্যস্ত হাতে শিখা অনেকক্ষণ ধরে চশমাটা খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। হাতে ধরা রয়েছে মামের লেখা চিঠিটা। অনেকক্ষণ ধরে খোঁজার পরেও যখন চশমাটা খুঁজে পেল না শিখা, মামের লেখা চিঠিটা শিখা বুকের মধ্যে চেপে ধরে রাখলো অনেকক্ষণ, যেন এক যুগ যন্ত্রণার অবসান। কেন যে শুধু মায়েদেরকেই এত বড় পরীক্ষা দিতে হয়? মনে মনে ভাবে শিখা। মামের বিয়েটা হওয়ার সময় মামের বাবাকে পই পই করে বুঝিয়েছিল শিখা, মেয়েটাকে এভাবে এত দূরে সরিয়ে দিও না গো। ও ছেলে বড় গম্ভীর স্বভাবের, আমার মেয়েটা এত প্রাণবন্ত উচ্ছল ঝর্ণার মতো। ওই কঠিন স্বভাবের ছেলের সাথে সংসার করতে কষ্ট হবে না তো মেয়েটার? অপর প্রান্ত থেকে রুক্ষ স্বরে উত্তর এসেছিল, মেয়েটা তোমার একার নয় শিখা, আমারও। এত কম বয়সে এত ওয়েল এস্টাবলিশ ছেলে পাওয়া মুশকিল। মেয়ের যাতে ভালো হয় সেই ব্যবস্থাই আমি করেছি। আজও সেদিনের স্মৃতি ভুলতে পারে না শিখা। সে ঝড় বৃষ্টির রাতে ছাদের বাগানের ফুলের টবগুলো সব একে একে পড়ে যাচ্ছে। দড়াম দড়াম শব্দে দরজা জানলাগুলো বন্ধ হচ্ছে বারবার। শিখা সদর দরজা বন্ধ করতে গিয়ে দেখল মাম ভিজে একসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাতে বিয়েতে দেওয়া সুটকেসটা, ওতেই সম্ভবত মামের সব জিনিসপত্র ভরা ছিল। শিখার আর বুঝতে বাকি রইল না কি অঘটন ঘটে গেছে। বৃষ্টির জলে মামের চোখের জল ধুয়ে মুছে যাচ্ছিল। মেয়েকে নিমেষের মধ্যে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে ইচ্ছে করেছিল শিখার। সে কান্না কি মেয়েকে আবার ফিরে পাওয়ার কান্না, নাকি মেয়েটাকে বিনা অপরাধের বিয়ে নামক শাস্তিতে ঠেলে দেওয়ার কান্না? অর্ধেন্দু এসে ঠিক তখন পেছনে দাঁড়ায়। শিখার আর এগিয়ে যাওয়া হয় না মামের কাছে। অর্ধেন্দু শিখাকে ডেকে বলল, তোমার মেয়ে ও বাড়ি থেকে এক পরপুরুষের হাত ধরে বেরিয়েছে। এ ব্যাপারে আমাদের কিছুই জানায়নি এতদিন। নেহাতি বেআই মশাইরা ভদ্রলোক, তাই নিজে থেকে কিছু জানাননি। আমি ওনার শ্যালকের মুখ থেকে এত বড় খবরটা পাই। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার মেয়ে হয়ে শেষে কিনা তুই এই করলি?
মামের নীরব চোখে তখন অনেক না বলতে পারা যন্ত্রণার অভিব্যক্তি ফুটছে। মাম কিছু বলার আগেই অর্ধেন্দু আবার বলে উঠল, শুনলাম এতদিনে নাকি ডিভোর্সটাও ফাইল করা হয়ে গেছে। আমাদেরকে তো কিছুই জানাওনি এতদিনে, তাই এ বাড়ির মেয়ে হয়ে এত বড় কাজটা যখন করেই ফেলেছ, তখন আবার এ বাড়িতে ফিরে আসা কি করতে? বাবা মায়ের সম্মান তো মাটিতে মিশিয়েই দিয়েছ তুমি। অর্ধেন্দুর রক্তচক্ষু তখন শিখার দিকে। এসব তোমার আশকারায়, তোমার আশকারায় মেয়েটা এত বড় কাজটা করলো। শিখা ধীর পায়ে মেয়ের দিকে এগিয়ে গিয়ে জানতে চেয়েছিল, এসব সত্যি? তোর অবৈধ সম্পর্ক রয়েছে কারোর সাথে? তুই তার জন্যই অনির্বাণের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলি? মাম এতক্ষণে তার অর্ধনমিত মাথাটা ধীরে ধীরে ওপরে তুলে দৃঢ়কণ্ঠে বলতে শুরু করে, আমি কোনো ভুল করিনি মা। দেবপম আমায় বাঁচতে শিখিয়েছে। মাম ধীরে ধীরে তার ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করে দেখায়। মামের আরও অনেক কথা বলার ছিল সেদিন। কিভাবে, কেন, কোন পরিস্থিতিতে মাম এত বড় পদক্ষেপ নিল, আরও অনেক কিছু। কিন্তু মামের বলা কথা শেষ হওয়ার আগেই শিখার হাতের 5টা আঙুল জায়গা করে নেয় মামের গালে। ভাবনার ঘোর কাটে শিখার। পম ঘরে ঢুকে বলে, মা, তোমার চশমা, এইটাই খুঁজছিলে তো? শিখা পমের মাথায় হাত বুলিয়ে কাঁপা কাঁপা হাতে চিঠিটা পড়তে শুরু করে। শ্রীচরণেষু মা, ভালো আছো তো? শরীর ভালো আছে তো তোমার? সেদিনের পর তো আর তোমার কাছে যেতেই পারিনি মা। বাধ্য মেয়ের মতো আজও তোমার দেওয়ার শাস্তি মাথা পেতে মানছি আমি। আমি এখন ও বাড়িতে ব্রাত্য। তোমরা ছোট মেয়ে আর ছোট জামাইকে নিয়ে হই হল্লা করতে ব্যস্ত। নিমেষে ভুলেই গেলে আমিও ও বাড়ির মেয়ে। আমি আর দেবপম ও বাড়ির সমস্ত শুভ অনুষ্ঠান থেকে না হয় বঞ্চিত, কিন্তু একবারও কি আমার কথাটা শোনার তোমার সময় হলো না মা? জানি আজকালকার মোবাইল ব্যবহারে তুমি অভ্যস্ত নও। রান্নাঘরে থাকলে তো তোমার ফোন বেজেই যায়, আর অন্য সময়েও যে তুমি আমার ফোন আবার কবে তুলবে ঠিক জানা নেই আমার। রঘু কাকার সাথে দেখা হলো বাড়ির সামনে, কিন্তু রঘু কাকার কাছ থেকে কি শুনলাম মা, তোমার নাকি শরীরটা একদম ভালো নেই। আচ্ছা মা, কেন বলো তো ওষুধগুলো ঠিক করে খাচ্ছ না? কেন বলো তো অবুঝ জেদি বাচ্চার মতো তুমিও তোমার পুরনো সংস্কারকে আঁকড়ে ধরে বাঁচছ? এখন বিয়ে ভাঙাটার অপরাধ নয় মা। তোমার সময়ে শ্বশুর বাড়ি থেকে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে মেয়ের বদনাম হতো। এখন মেয়েরা নিজের পরিচয় নিজের সম্মানে বাঁচে। কেন এই সরল সত্যিটা তুমি মানতে পারছো না? জানো মা, তোমার প্রাক্তন জামাই মানে আমার প্রাক্তন স্বামী একদিন নেশা করে বাড়ি ফিরল। শার্টে লিপস্টিকের দাগ, লেডিস পারফিউমের গন্ধ। তুমি বলতে পুরুষ মানুষ একটু আধটু চরিত্রের দোষ থাকতেই পারে, তা বেশ থাকুক না। আমিও তো চেয়েছিলাম মা, ওর সমস্ত দুশ্চরিত্রতা দেখেও সংসারটা প্রাণপণে করতে, অ্যাডজাস্ট করতে, কম্প্রোমাইজ করতে, ঠিক যেমন তুমিও করতে বাবার সাথে। কিন্তু পারলাম না মা, পারলাম না, বিশ্বাস করো, তোমার মতো স্বামীর সমস্ত অন্যায়কে ক্ষমা করে দিতে। তুমি তো জানো মা, দিনে দিনে কি বিষ তুমি গিলেছ মুখ বুজে। কি অত্যাচার তোমায় সহ্য করতে হয়েছে সংসারে প্রাণ ঠেলে। শাশুড়ির কাছে ছেলে না হওয়ার খোঁটা, স্বামীকে সংসারে না ধরে রাখতে পারার কাঁটা তো তোমাকেও বিঁধেছে অহরহ। তাহলে আমায় কেন চড় মারলে ডিভোর্সের পেপার দেখে? বাবাকে শেষ বয়স পর্যন্ত তুমি সেবা করেছ, আমি পারলাম না ওই নেশাগ্রস্ত লম্পট মানুষটাকে ক্ষমা করতে। জানো মা, নিজে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে আমায় চোখ রাঙাতো ডিভোর্স দিয়ে দেবে বলে। কি ভেবেছে ও? এতই ঠুনকো আমার আত্মসম্মান? আমি ডিভোর্সের মামলা দিলাম ঠুকে। মেয়েরা কি এতটাই তুচ্ছ, এতটাই ফেলনা? কেন মা, দিনের পর দিন সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদ একা আমার হওয়া উচিত? তুমি তো আমায় কত বুঝিয়েছিলে ওকে মানিয়ে নিতে। ওর মা তো ওকে একবারও বোঝায়নি আমার সাথে মানিয়ে নিতে। ও মা, তুমি এখনো কেন বুঝলে না? তুমি এখনো আমার কষ্ট বুঝবে না? এখনো আমার কাছ থেকে মুখ ফিরিয়েই থাকবে? তুমি তো
আমার মা হও। তুমি তো আমায় জন্ম দিয়েছ। তুমিও যদি আমার কষ্টটা না বোঝো, কে বুঝবে বলো? পাড়ার গসিপ করা আন্টিরা, নাকি পরশ্রী কাতর আত্মীয়রা? আমার দোষটা কোথায় বলো? এটা তো বলবে নতুন সম্পর্ক শুধু আমার প্রাক্তন স্বামীরই হতে পারে। আমার কি কোনো অধিকার নেই মা? আমারও তো সেই স্বাদ থাকতে পারে। আর যদি কেউ সত্যি আমার জীবনে এক আকাশ সম্বল হয়ে পাহাড়ের মতো দুর্যোগ থেকে বাঁচায়, তাহলে কি নতুন জীবন শুরু করার জন্য সেটা যথেষ্ট নয়? কেন মেয়েরা পুরনো সংসারকে আঁকড়ে ধরে আজও নিজেদের সুখ শান্তি ভালোবাসাকে বিসর্জন দেবে? পাড়ার কাকিমারা আমায় নিয়ে বলে দ্বিতীয় বর, তো তাই তো বরের বেশি আদর পাচ্ছে। যত সব ঢলামি, ফাঁসিয়েছে বড়লোক মাল দেখে। কেন মা, আমার ক্ষেত্রে ঢলামি আর অনির্বাণের ক্ষেত্রে একটু আধটু চরিত্রের দোষ হবে? দোষের বিচারে তো আমরা দুজনের সমান। তাহলে দৃষ্টিভঙ্গির নিরিখে আমাদের দুজনকে আলাদা করা হচ্ছে কেন? আর যদি তোমার প্রাক্তন জামাই আমায় ডিভোর্স করে আনতো দ্বিতীয় পক্ষকে ঘরে, আঙুল উঠতো ওর দিকে। সবাই বলতো সন্তান না দিতে পারার অক্ষমতায় আমিই দোষী। ও তো পুরুষ মানুষ, ওর আর দোষ কি? শাশুড়ি বলতো ভালো হয়েছে আমার উত্তরাধিকারী আসবে। আর যেহেতু আমি সাহস দেখালাম, ডিভোর্স দিয়ে বিয়ে করলাম নতুন কাউকে, সবাই বলল কুলোটা, বেলাল্লাপনা করছি। ও মা, তোমার এত কেন রাগ আমার উপরে? ফোন করলে ফোন ধরো না, দেখা করতে গেলে দরজা বন্ধ করে দাও। আমি যেটা করেছি সেটা তুমি করতে পারলে না বলে। ইতি, তোমার মাম। চিঠিটা বন্ধ করে রাখে শিখা। মনে মনে ভাবে, মামকে যে শাস্তি দিয়েছে শিখা, সেই শাস্তি কি প্রত্যেকটা মুহূর্তে শিখা নিজেও বয়ে বেড়াচ্ছে না? প্রশ্ন করে নিজেকে আনমনে শিখা। হাতে ধরে থাকা মামের চিঠিটা তখন শিখার চোখের জলে ভিজছে। শিখার ফোনটা তখন অবিরত রিং হয়ে যাচ্ছে। মোবাইল স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে মাম কলিং। মেয়ের সহজতম কঠিন প্রশ্নে বিধ্বস্ত শিখা তখন কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে। ও প্রান্তে মামের নিস্তব্ধ কণ্ঠস্বর। মায়ের নীরবতাও যে মুহূর্তে উপলব্ধি করে নিতে পারে আত্রেই। অপেক্ষায় ছিল আত্রেই, মা কখন আবার তাকে মাম বলে ডেকে উঠবে। শিখা খুব কষ্ট করে দুটো কথা বলে, মাম, মৃত্যু পথযাত্রী তোর বাবাকে দেওয়া কথা রাখতে তোকে এ বাড়িতে কোনোদিন আসতে দিতে পারিনি। এবার চট করে একদিন চলে আয় দেবপমকে সাথে নিয়ে। আমি যে আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি মাম। ও প্রান্তে আত্রি তখন অঝোর ধারায় কেঁদে চলেছে। কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবু কষ্ট করে একটা কথা বলল, আর আমার শাস্তি? শিখা তার বুকের পাঁজরে জমা ধুলো ভরা দীর্ঘশ্বাসটাকে মুক্তি দিয়ে বলল, বিনা অপরাধে তোকে যে শাস্তি দিয়েছি তা আজ থেকে মুকুব। কান্না ভেজা চোখে তখন আত্রেই তার ঘরে জানলার সামনে দাঁড়িয়ে। ভোরের সূর্যটা ক্রমশ আরো আলোকিত হয়ে তার ঘরের দরজায় ধরা দিচ্ছে। আনমনে বয়ে যাওয়া চোখের বাড়ি ধারা মুছে আত্রেই পরম স্বস্তিতে তার পাশে দাঁড়িয়ে থাকা দেবপমের কাঁধে মাথা রাখে। দেবপম তখনও আত্রেয়ীর হাতটা শক্ত করে ধরে রেখেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।